স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এটি মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের দণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম রায়। কাদের মোল্লার রায় নিয়ে আজ আমাদের আলোচনা কথা বলতে স্টুডিওতে আছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম মনিরুজ্জামান মিয়া, আছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। স্বাগত আপনাদের। জনাব বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে আজকে একটি বিষয় নিয়ে দুই রকম মত আমরা আইনজীবীদের কাছে পেয়েছি। আপনি যদি এই বিষয়টি একটু ক্লিয়ার করেন যে আব্দুল কাদের মোল্লার রায় নিয়ে আর রিভিউ করার সুযোগ থাকছে কিনা। যা কাদের মোল্লার পক্ষের আইনজীবীরা বলছেন যে এটা রিভিউ করার সুযোগ এবং সাংবিধানিক অধিকার, এবং আমরা অ্যাটর্নি জেনারেল এবং আইনমন্ত্রীর কাছ থেকে শুনেছি যে এটা আর কিছু রিভিউ করা যাবে না। হ্যাঁ, এইখানে আমি মনে করি এটা একটা সূক্ষ্ম ব্যাপার। কারণ অ্যাপিলেট ডিভিশনের রিভিউ ইজ গভর্নড বাই আর্টিকেল 105 অফ দি কনস্টিটিউশন, read with order 26 rule 1 of the Supreme Court. এখন আর্টিকেল 105 যদি আমরা পড়ি, দেখবেন the appellate division shall have power subject to the provision of any act of parliament and of any rules made by that division to review any judgment pronounced or order made by it. আপিল বিভাগ পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন সাপেক্ষে এবং তারা যে বিধি প্রণয়ন করবে সেই বিধি অনুযায়ী কোনো জাজমেন্ট বা আদেশ রিভিউ করতে পারবেন। এবং এর পোষকতায় ওনারা একটা বিধি প্রণয়ন করলেন, সেখানে হলো অর্ডার 26 রিভিউ রুল 1 subject to the law and the practice of the court. The court may, either of its own motion or on the application of a party to a proceeding, review its judgment or order in a civil proceeding on the grounds similar to those mentioned in Order 47 Rule 1 of the Code of Civil Procedure, and in a criminal proceeding on the ground of an error apparent on the face of the record. Right. তাহলে এই রুলটার মধ্যে বলছে যে সাবজেক্ট টু ল এবং প্র্যাকটিস অফ দি কোর্ট। তো সিভিল ম্যাটার্সের বেলায় আমাদের সিপিসিতে অর্ডার সেকশন 114 read with order 47 rule 1 provides for review. সেটার পোষকতায় ওনারা বলছেন যে ওখানে যে গ্রাউন্ডে রিভিউ করা যায় অ্যাপিলেট ডিভিশনও ওই গ্রাউন্ডে দেওয়ানি মামলায় রিভিউ করা যাবে। কিন্তু আমাদের দেশে যে সাধারণ আইন প্রচলিত ফৌজদারি কার্যবিধিতে কিন্তু কোনো রিভিউর বিধান নাই। সেখানে রিভিউর কোনো বিধান নাই। কিন্তু এই রুলটার মধ্যে বললেন সাবজেক্ট টু প্র্যাকটিস অফ দিস ডিভিশন, তারা ক্রিমিনাল প্রসিডিংয়ে রিভিউ করতে পারবে। সুতরাং এই ক্ষেত্রে একটা গ্রে এরিয়া আছে। তার মানে স্যার কি এটা রিভিউ করা যেতে, আপনি কি মতামত দেবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটা ইট ইজ এ ভেরি নাইসিটি অফ কোশ্চেন অফ ল ইজ ইনভলভ and it must be decided by the appellate division. যে রিভিউ করা যাবে কি যাবে না, রায় করবে না মাননীয় আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল যে কথাটা বলেছেন, আমি মনে করি আইনের বিধানটা এত সুস্পষ্ট না যে একেবারে বলা যায় হ্যাঁ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোনো বিধান নাই, কিন্তু এখানে বলছে সাবজেক্ট টু এনি ল অ্যান্ড প্র্যাকটিস অফ দি কোর্ট। রাইট। তো সেই ক্ষেত্রে স্যার আমি যদি আবারও আপনার কাছে জানতে চাই যে এটা রিভিউ করা যাবে কি যাবে না, এটা কি আপনি মনে করছেন স্যার এই মুহূর্তে আপনি এটাতে নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে চাচ্ছেন না বা আপনি কোনো দিতে চাচ্ছি না? আমি মনে করি ইট ইজ এ কোশ্চেন, ইট ইজ এ ডিবেটেবল কোশ্চেন, ইট ইনভলভস নাইসিটি অফ ল। এইটা যদি ডিবেটেবল কোশ্চেন হয় তাহলে কি এইটার ফেভারটা যিনি বিবাদী আছেন তার পাওয়া উচিত না স্যার? না, এখন কথা হলো এটা জুরিসডিকশন, কোশ্চেন অফ জুরিসডিকশন। আচ্ছা, আইনমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী এবং বলছেন যে আইনের যে বিধান সেই বিধান অনুযায়ী রিভিউর কোনো স্কোপ নাই, রিভিউ চলবে না। আচ্ছা, তবু আপনি মনে করছেন যে এটা আপিল বিভাগে এটা সর্বশেষ? আমি মনে করি যে তারা যে বিধি প্রণয়ন করছে সেই বিধিতে আপাত দৃষ্টিতে মনে হয় যে রিভিউ একটা ফাইল করা যাবে এবং সেখানে সিদ্ধান্তটা হবে যে এই ক্ষেত্রে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রিভিউর কোনো বিধান নাই, কিন্তু আপনি বলছেন যে ওই বিধির ইয়াতে মনে হচ্ছে যে আপাতত দৃষ্টিতে একটি রিভিউ করার জন্য it has to be decided finally by the appellate division. আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর মনিরুজ্জামান মিয়া। আপনার কাছে জানতে চাইবো যে
আমরা একটি খুবই কৌতূহল উদ্দীপক বিষয় লক্ষ্য করি যে রায়ের প্রতিক্রিয়া হিসাবে হরতালের আহ্বান আমরা দেখছি যে 48 ঘন্টার হরতাল দেখেছে জামাত ইসলামী। মানে কেউ আইনের প্রতি ক্ষুব্ধ হতেই পারে, কিন্তু তার সাথে হরতালের ব্যাপারটা আপনি কতটা যৌক্তিক মনে করেন? এ তো তাদের ব্যাপার। তবে একটু আগে যেটা আপনি মাননীয় জজ সাহেবকে জিজ্ঞেস করলেন, সেই প্রসঙ্গে আসলে কালকে কিন্তু আলোচনা যখন ওখানেই হচ্ছিল ওই রায় বেরোবার পরেও, আমার মনে হয় যে তিনি বোধহয় সরকারের চিফ প্রসিকিউটর কি যেন নাম ওনার, উনি কিন্তু বললেন, রিভিউয়ের কথা বলেননি, তবে চাইলে মহামান্য রাষ্ট্রপতির কাছে বোধহয় আবার ক্ষমা ভিক্ষার একটা হয়তো করতে পারে, এরকম একটা কথা কিন্তু কালকে বলেছেন উনি। সেটা হলো আর্টিকেল 49 অফ দি কনস্টিটিউশন। না, সেটা তো পারবেনি। ইফ এনিবডি ইজ কনভিক্টেড বাই এনি কোর্ট ইনক্লুডিং দি হাইয়েস্ট কোর্ট, এটা কনভিকশন দিলে পরে রাষ্ট্রপতি একটা প্রিরোগেটিভ আছে, ইফ হি অ্যাপ্লাইজ টু হিম ফর পার্ডন, রাষ্ট্রপতি মনে করলে ফাঁসির আদেশ, যে কোনো আদেশই উনি মওকুফ বা বিলম্বিত করতে পারেন বা কমাতে পারেন, ক্ষমা করতে পারেন। স্যার, ওইটার তো প্রভিশন থাকছেই। এখন আসলে মূল যেটা কথা আসছে যে সেটা রিভিউ করতে পারবেন কি না অ্যাপিলেট ডিভিশন, আর না পারবেন না, সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল এবং আইনমন্ত্রী আজকে বলেছিলেন যে এটাতে রিভিউর কোনো সুযোগ নেই। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন রিভিউর সুযোগ আছে। আজকে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বললেন যে এখানে একটা গ্রে এরিয়া আছে, তবে আপাত বিবেচনায় মনে হয় যে রিভিউ করা যাবে। এটা হচ্ছে উনার বক্তব্য। আমি ওইটা গ্রহণ করতেই রাজি আছি, কারণ উনি একজন আইনের বিশিষ্ট ব্যক্তি এবং বাংলাদেশের সবচেয়ে বিশিষ্ট বিচারকদের একজন। আমার মনে হয় যে উনার বক্তব্য নিশ্চয়ই রাখে। জনাব চাষী নজরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে এই যে কাদের মোল্লার রায় হয়েছে, তার হচ্ছে, এটা নিয়ে আপনার এই মুহূর্তের বিশ্লেষণ বা মূল্যায়নটা যদি আপনি একটু বলতেন। আমি একটু ভিন্নভাবে বলি, কারণ যে আমি তো মানে আইন বিশেষজ্ঞ নই। প্রথম হলো যে রায় হয়েছে, তর্ক বিতর্ক কিন্তু আছে। সরকার পক্ষ বলছেন যে না, আর কোনো সুযোগই নেই রিভিউ করার। আবার বাইরে কিছু বিজ্ঞ ব্যক্তিরা বলছেন যে হয়তো সুযোগ আছে। তো বেনিফিট অফ ডাউট একটা কথা আছে, সে বেনিফিট ডাউট কিন্তু পায় তারাই, যাদের বিরুদ্ধে যায় তারাই কিন্তু এইটা পায়, সুযোগটা পায়। এখানে একটি কথা বলবো আমি, যে আমার একটি কথা একটা বলতে হয় যে উনি এক সময় ফজলে লোহানী একটি অনুষ্ঠান করতেন, যদি কিছু মনে না করেন। সেই প্রোগ্রামে একটি প্রোগ্রাম ছিল, আমারই তৈরি করছে প্রোগ্রামটি, যে একজনকে হত্যা করা হয়, একজন সিনেমা হলের একজন ম্যানেজারকে হত্যা করা হয়, এবং যে হত্যা করে তাকে ধরাও হয় কিন্তু। এবং তখন আইজি চৌধুরী সাহেব ছিল। ধরার পরে যখন ওইসব ছবি তুললাম প্রোগ্রাম রেডি করলাম যে বিটিভিতে দেখানো হবে, বিটিভি তখন দেখানো হতো, হঠাৎ করে বলছে না, দেখানো যাবে না। যে কেন? যে না, দেখালে হবে কি, যে ওর যে চলছে কোর্টে যে বিচার চলছে, ও লয়ার বলেন, জাজ বলেন, সব কিন্তু হবেই হতে একবারে প্রভাবিত হবে। অতএব এটা এখন দেওয়া যাবে না। যে আমি দেরি করলাম এখন যে তার কিন্তু ফাঁসি অর্ডার হয়ে গেছে, কিন্তু এরশাদ রিজিমের সময় ফাঁসি হয়ে গেছে। কিন্তু তখন বললাম এটা দেখানো যায়, মানে হোয়াট ইজ জার্নালিস্ট, সে বলছেন দেখানো যায় না, কারণ এক্ষণে কিন্তু সুযোগ রয়েছে প্রেসিডেন্টের কাছে যাওয়ার। না, আমার কথায়, আমার ইয়েতে মেবি দ্য প্রেসিডেন্ট হয়তো ইনফ্লুয়েন্স হতে পারে, তো প্রেসিডেন্ট ক্ষমা করে দিল বা হোয়াট এভার মেবি। তো আমার কথার জন্য ওই লোকটি ফাঁসি হয়ে গেল, সেটা তো আমি করতে দিতে পারি না। সেই প্রোগ্রাম চালাইনি, পরে লোকটা ফাঁসি হয়েছে, পরে সে প্রোগ্রাম চালিয়েছে। আজকে যে কথাগুলো বলছি আমরা, এটা আমি জানি কতটুকু হচ্ছে, যে আজকে এই যে কথাগুলো বলছি আমরা, জনগণের কথা বলছি, হয়তো সে একটা বেনিফিট পেতে পারে, হয়তো প্রেসিডেন্টের কাছে সে একটা পেতে পারে, বা কোর্টে যে মামলা করছে সেখানে গিয়ে দেখা গেল যে সে একটা সুযোগ পেতে পারে। সেই ক্ষেত্রে বোধ হয় মনে হয় এদিকে একটু লক্ষ্য রাখা দরকার। আমার মনে হয় যে এই বিষয়ে আমি একটু জনাব বদিউল আলম মজুমদার আপনার কাছে আসি, যে বেনিফিট অফ ডাউটের কনসেপ্টটা কিন্তু এখানে খাটবে না। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। যখন একটা লোকের বিরুদ্ধে অভিযোগটা আসলো, সাক্ষ্য প্রমাণ বিবেচনা করার পরে ইফ দেয়ার ইজ এনি শ্যাডো অফ ডাউট, সেটা অন মেরিটে যায়। আর ক্ষমার প্রশ্ন হলো, ইফ ইউ আর কনভিক্টেড, আপনি যখন ক্ষমা চাচ্ছেন, রাষ্ট্রপতি যখন আপনাকে ক্ষমা করছে, আপনাকে দোষী ব্যক্তি হিসাবে, সাজাপ্রাপ্ত ব্যক্তি হিসাবে ক্ষমা করছে, সাজাটা আপনার থেকে যাচ্ছে, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে সাজাটা মওকুফ করছেন বা কমিয়ে দিচ্ছেন, কিন্তু আইনের দৃষ্টিতে আপনি দোষী সাব্যস্ত, সাজাপ্রাপ্ত ব্যক্তি থাকছেন। আমি যে কথাগুলো বলছি, আমরা যে কথাগুলো বলছি, প্রেসিডেন্ট হয়তো আমি ক্ষমা করে দেবো,
আপনার আমার কথা প্রেসিডেন্ট হয়তো বলছেন পারবেন না কারণ এটার আবার একটা আমি অবশ্য এই জায়গায় একটু ইন্টারাপ্ট করতে চাই যে প্রেসিডেন্টের ক্ষমাটা কিন্তু আসলে বিচারের অংশ না, সেটা প্রেসিডেন্টের প্রেরোগেটিভ, আমি যতটুকু বুঝি আর কি। মহামান্য রাষ্ট্রপতি সেটা নিজস্ব এটা বিচারের অংশ না, মানে মৃত্যুদণ্ডের থেকে ক্ষমা সেটাও কিন্তু ওনার নিজস্ব ক্ষমতা না, কারণ যখন আপনি ক্ষমা চাইবেন ইউ উইল অ্যাপ্লাই টু দি, এটা যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, সেই জাজমেন্ট পরীক্ষা নিরীক্ষা করবে আইন মন্ত্রণালয়, তারা যদি একটা অভিমত দেন যে এর মধ্যে কিছু অসুবিধা মানে তার কেসটা বিবেচনা করা যায়, তবে সাধারণত আমরা দেখি ম্যাক্সিমাম কেসেই রাজনৈতিক বিবেচনায় এই ক্ষমতা প্রয়োগ করা হয়। খুব কম ক্ষেত্রে দুই একটা এক্সাম্পল পাবেন যেখানে অন মেরিট এটা বিবেচনা করা হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক বিবেচনায় এই প্রেরোগেটিভটি আপনার অ্যাপ্লাই করা হয়। ডক্টর বদিউল মজুমদার, আপনার প্রতিক্রিয়া শুনতে চাইবো যে আজকের আলোচনা। আমি প্রতিক্রিয়ার আগে আমাদের জজ সাহেব যেটা বললেন ওই সম্পর্কে আমি একটু যোগ করতে চাই, যে রাজনৈতিক বিবেচনার কথা বলেছেন। আমি শুনেছি যে সাম্প্রতিককালে যে সকল ক্ষমা হয়েছে, যে সকল ব্যক্তিদের ক্ষমা করে দেওয়া হয়েছে, এগুলো যে প্রধানমন্ত্রীর অফিস থেকে যে সরাসরি গিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে সাইন করে নিয়ে চলে আসা হয়েছে, সেই সচিবালয়কে উপেক্ষা করে সচিবালয়ের মধ্য দিয়ে যায়ও নাই পর্যন্ত, এইভাবে রাজনৈতিক প্রভাব কাটানো হচ্ছে। এনিওয়ে, তো আমার প্রতিক্রিয়া হলো, হ্যাঁ আমি শুনেছি ফ্রম হর্সেস মাউথ। তো আমার প্রতিক্রিয়া হলো, এই যুদ্ধ অপরাধটা আমাদের ইতিহাসের একটা অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। তো আমি মনে করি যে এই কলঙ্কজনক অধ্যায়টার অবসান হওয়া দরকার, এবং এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হবে, আমি আশা করি এই যে তাদের শাস্তি প্রাপ্তির মাধ্যমে এই অধ্যায়ের অবসান ঘটবে, এবং যত দ্রুত এটা ঘটে ততই মঙ্গলকর আমি মনে করি। আর আরেকটা প্রতিক্রিয়া হলো, অবশ্যই কাদের মোল্লা এবং তার পক্ষ সংক্ষুব্ধ হয়েছেন, কারণ তারা হেরেছেন, শাস্তিপ্রাপ্ত হয়েছেন, এবং এটা সংক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। কিন্তু তিনি একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন, ডিউ প্রসেস, ওনার আইনের ভাষায়, হি ওয়েন্ট থ্রু দ্য ডিউ প্রসেস অফ ল। তো আমি আশা করি যে এটা তারা ন্যায় বিচারে করেছেন আমাদের বিচারকরা, এবং ডিউ প্রসেস অফ লর মাধ্যমে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। আমি আশা করি যে এটা কার্যকর হবে। আর আরেকটা যে জিনিস আমার এই প্রসঙ্গে মনে হয়, যে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের যে অধিকার, এই অধিকারগুলো সংরক্ষিত হয়েছে কিন্তু সমাজের সবচেয়ে ধিক্কৃত ব্যক্তি যারা, ঘৃণিত ব্যক্তি যারা, তাদের অধিকার আদালত রক্ষা করতে গিয়েই কিন্তু আমাদের সাধারণ মানুষের অধিকার রক্ষিত হয়েছে। যে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, লিগ্যাল হিস্ট্রির দিকে যদি তাকাই, যে যেমন মেরেন্ডা, ওই যে ওই যে আপনাকে আমেরিকাতে যে আপনাকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে আপনাকে প্রথমে বলবে যে পুলিশ বলবে যে আপনি কথা বলতে পারেন, চুপ করে থাকতে পারেন, কারণ যে কিছু আপনি বলেন এটা আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে, আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এবং এগুলো হলো তাদের অধিকার, এই যে ধিক্কৃত ব্যক্তিদের অধিকার রক্ষা করার জন্যই, এবং এর ফলে আমরা সুরক্ষা পেয়েছি, আমরা নিরাপত্তা পেয়েছি। তাই সমাজে ধিক্কৃত ব্যক্তিদেরও আমাদের অধিকার রক্ষা করতে হবে, সেই বিষয়টা আমার অনুভূতিতে আবার এসছে। আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ, মানে সবার অধিকার রক্ষা করার জন্য। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যে প্রশ্নটি নিয়ে ফিরে আসবো বিশেষ করে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম এবং অধ্যাপক মনিরুজ্জামান মিয়ার কাছে, যে আমরা দেখেছি যে জনাব চাষী নজরুল ইসলাম একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন, যে রায় দেওয়ার পরে প্রতিক্রিয়া দেয়া না দেয়া নিয়ে। একজন আইনজ্ঞ হিসাবে আপনি বিষয়টি কিভাবে দেখেন, এবং আমরা এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করি, যে রায়ের পরে যে আমরা আসলে চট করে কোনো কিছু বলে ফেলি বা কেউ কোনো কিছুই বলি না, এটা আমরা কিভাবে দেখি? আমরা একটা বিরতি নিচ্ছি এবং ফিরছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, আমরা জানতে চেয়েছিলাম যে বিচার মানে রায় ঘোষণার পরে এই জনাব চাষী নজরুল ইসলাম যে প্রশ্নটি তুললেন, যে আমরা আসলে যে প্রতিক্রিয়াটি ব্যক্ত করছি, কেউ আমরা উল্লাস করছি, কেউ বিমর্ষ থাকছি, এটি কতটা? এখন দেখেন, আমরা সব সময় মানে ঘোরার আগে গাড়ি জুড়ে দেই,
আজকে আপিল বিভাগ একটা এই সর্বপ্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আপিলে রায় দিলেন। রায়ের ফলাফলটা আমরা জানি 4:1 আপনার সরকারি আপিলটা মঞ্জুর হলো, কাদের মোল্লার আপিল খারিজ হলো। কি যুক্তিতে ওনারা আপিলটাকে সরকারি আপিল মঞ্জুর করলেন, যাবজ্জীবনকে প্রাণদণ্ডে করলেন, আইনের ব্যাখ্যা, এটা মানে অনেক জটিল আইনের প্রশ্ন জড়িত ছিল, যে অ্যামেন্ডমেন্টটা কতটুকু গ্রহণযোগ্য কিনা, বৈধ কি অবৈধ, অনেক প্রশ্ন ছিল। সুতরাং সেইগুলির বিচার বিশ্লেষণ করে তারা আলটিমেটলি একটা সিদ্ধান্তে এসছেন এবং ওনাকে বললেন যে যে সাব্যস্ত হয়েছে সাক্ষী সাবুতে তাতে তার দণ্ডতা প্রাণদণ্ডই হওয়া উচিত। এর পেছনে কি যুক্তিতর্ক দিয়েছেন, ওনারা কিভাবে বিশ্লেষণ করেছেন আমরা জানি না। তা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে হয়তো আমি বলতে পারি যে আমি সন্তুষ্ট, একজন বলতে পারি। এখন আমি যদি বলি আমি ক্ষুব্ধ, তো ক্ষুব্ধ বলতে হলে কেন ক্ষুব্ধ সেটা আমাকে বলতে হবে। তো সেটা আমি তখনই বলতে পারবো। যে জন্য আপনি দেখবেন বিদেশে অক্সফোর্ড লিগ্যাল জার্নাল, কেমব্রিজ লিগ্যাল জার্নাল পড়লে দেখবেন যখন একটা রায় হয় সেই রায়ের মধ্যে বিচার বিশ্লেষণ করে তারা বলে যে মাননীয় আদালত এই যে ব্যাখ্যাটা দিলেন, আমি মনে করি এই কারণে এই ব্যাখ্যাটা সঠিক না। তিনি আরো 10টা আইন দিয়ে বিশ্লেষণ করে বলছেন হ্যাঁ রায় হয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো এই কারণে আমি মনে করি এই ইন্টারপ্রিটেশনটা কারেক্ট না, এইটা আপনি বলতে পারেন। কিন্তু তার সাথে যদি আপনি বলেন যে মাননীয় বিচারপতি প্রভাবান্বিত হয়ে বা আইন না জেনে এই ব্যাখ্যাটা দিয়েছেন, সেটা হবে কন্টেম্প্ট অফ কোর্ট। প্রফেসর মনিরুজ্জামান মিয়া, আমি একটু মিডিয়ার উপরে ব্যাপারটা নিতে চাচ্ছি যে আপনি কি মনে করেন যে অনেক সময় আমরা সাবজুডিস ম্যাটার নিয়ে অনেক রকম কথা বলি, এতে মিডিয়ার একটা ভূমিকা কি আছে অন্যকে কথা বলানোর তে বাধ্য করার ক্ষেত্রে? মানে আমি পার্টিকুলার এই রাইটার ব্যাপারে বলছি না, সাবজুডিস ম্যাটারে আমরা আসলে প্রতিযোগিতার কারণে অনেক সময় অনেক জায়গায় অনেকের মন্তব্য শুনতে চাই, এতে মিডিয়ার ভূমিকাটা যদি স্যার আপনি একটু বলতেন। একটা বিষয় হলো মিডিয়া কি ভূমিকা থাকা উচিত, মিডিয়া কি থাকা উচিত, তো মিডিয়া হিসেবে তো তাদের নিশ্চয়ই একটা কিছুটা থাকা উচিত। কিন্তু একই সাথে আমি বলবো যে আইন না জেনে আইন সম্পর্কে, বিশেষ করে এই ধরনের জটিল বিষয় সম্পর্কে কথা বোধহয় না বলাই ভালো। আমি আমার কথা বলি, এই যে এই 71-এ যে সমস্ত ঘটনা এদেশে ঘটেছে, সেটা জার্নাল 71 বলে একটি বই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের। সেইখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ইনক্লুডিং মাইসেলফ আমরা কি করেছিলাম ওই ইয়েতে তা কিন্তু স্পষ্ট করে লেখা আছে। তারপরেও আইনের জ্ঞান আমার এত বেশি ছিল না, কিন্তু ওই যে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল কলকাতাতে জাস্ট আফটার দি ওয়ার, ওই 71-এর আর কি, এবং সেখানে আমার একটা প্রবন্ধ ছিল, যে প্রবন্ধটা আপনারা হয়তো ওই যে লিবারেশন ওয়ার মিউজিয়ামের একটা বই আছে 71 বলে বোধহয়, কি যেন 71 কি আছে, সেইখানে আমার একটা প্রবন্ধ আছে, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড জেনোসাইড ইন বাংলাদেশ বলে একটা প্রবন্ধ আছে। ওই আমার কিন্তু তখন কিন্তু করেছিলাম, যেহেতু একটা আন্তর্জাতিক সম্মেলন আমাকে যেতে হচ্ছিল, যথেষ্ট লেখাপড়া করে তখনকার মতো আমি করেছিলাম। তো পরে আর এগুলো নিয়ে আমি নাড়াচাড়াও করিনি। আমি ভাবলাম যে এই জটিল বিষয়ে আমার না গেলেই ভালো হয় আর কি। জনাব চাষী নজরুল ইসলাম, আপনার কাছে একটি দর্শকরা একটি দর্শকদের একটি প্রশ্ন এসেছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা, আবার মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম চলচ্চিত্রই শুধু নয়, মুক্তিযুদ্ধের উপর সর্বাধিক, এটা অবশ্য আমাদের রিসার্চ টিমের সংযোজন, যে মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম চলচ্চিত্র নয়, মুক্তিযুদ্ধের উপর সর্বাধিক চলচ্চিত্রের নির্মাতাও আপনি। তো আজকে যে মুক্তিযুদ্ধ এবং এই সময়টা নিয়ে যে বিভাজন, এইটা আপনার দৃষ্টিতে আপনি এটা কিভাবে দেখেন, যেটা থাকা উচিত কিনা? বা বিভাজন তো থাকবেই, এবং ছিল যারা মুক্তিযুদ্ধের সময় যারা অপরাধ করেছে এবং তাদের বিচার হওয়া তো অবশ্যই আমাদের 16 কোটি মানুষেরই ডিমান্ড। তো সেই প্রসঙ্গে বলবো যে বিভাজন ছিল এবং বিভাজন থাকবে না যতক্ষণ পর্যন্ত না এই বিষয়গুলো সঠিকভাবে শেষ না করা যায়, ততদিন পর্যন্ত এই বিভাজন থেকেই যাবে। এবং জাতি কিন্তু এখন বিভক্ত কিন্তু জাতি, এতে কোনো সন্দেহ নেই। যে যাই বলুক না কেন, লুকাবার চেষ্টা করলে তো হবে না, জাতি দুই ভাগে বিভক্ত হয়ে আছে। সেইখান থেকে সেই বিভাজনটাকে যদি কমাতে হয়, তাহলে এই সমস্যাটা সমাধান করতেই হবে। এই সমস্যাটার সমাধান বলতে যে মানে এই পুরো বিষয়টাকে আইনে আওতায় এনে এটা সঠিক একটি সমাধান করতেই হবে। যারা বদিউল আলম মজুমদার, আপনাকে একটি প্রশ্ন করছি, যে অবশ্য এই প্রশ্নটির উত্তর মানে
আপনার পক্ষ থেকে আপনি একজন বিশ্লেষক হিসেবে আপনাকে জানতে চাইছি যে এই রায়গুলো বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যে রায়গুলি হচ্ছে সেই রায়গুলি নিয়ে বিএনপি যে একটা নীরবতার অবলম্বন করছে, যে তারা এর আগের রায়গুলি সম্পর্কে আজকে কোনো রকম কোনো মন্তব্য করছে না, এইটি আপনি কিভাবে বিশ্লেষণ করেন যে এই নীরবতাটার কারণ কি? তারা তো একটা পক্ষ নিতে পারে, তারা বলতে পারে যে না আমরা জামাত ইসলামের সঙ্গে আছি বা আমরা নাই, নাকি নীরবতাটাই একটা ভালো সলিউশন? আমার তো মনে হয় নীরবতাই সম্মতির লক্ষণ। কোন পক্ষে সম্মতি? আমি তো মনে করি তারা রায়টা মেনে নিচ্ছে। আমি তো অন্তত এইভাবে দেখতে চাই, আমি তো এইভাবে দেখি যে তারা যদি রায়ের ব্যাপারে যদি তাদের ভিন্ন বক্তব্য থাকতো, কোনো প্রতিবাদী বক্তব্য থাকতো, তাহলে তারা বক্তব্য দিত। তো তারা যেহেতু বক্তব্য দিচ্ছে না, তারা যেহেতু কিছু বলছে না, তো তাহলে যেটা ঘটছে সেটা তারা গ্রহণ করে নিচ্ছে। এটাই আমার কাছে, আমি অন্তত এইভাবে দেখি। আচ্ছা, ইন্টারেস্টিং। যেহেতু তারা যেমন কালকের জামাতের ডাকা হরতালেও আসলে বিএনপি সমর্থন, তারা কোনো প্রতিবাদ করছে না এবং কোনো রকম কোনো বক্তৃতা বিবৃতিও দেয় নাই। জনাব বদিউল মজুমদার, আপনার কাছে জানতে চাইবো যে ভোটের রাজনীতিতে এই রায় বা এই নীরবতা কি আসলে কোনো প্রভাব বিস্তার করবে? অনেক বিশ্লেষক বলছেন যে করবে না, নানা রকম। আপনার কি বিশ্লেষণ? এখন এর অনেক কিছুর উপর নির্ভর করবে। আমাদের আগামী দিনগুলো কিভাবে, হাউ ডাজ ইট প্লে আউট, যে আমাদের অনেক রকম অভিযোগ আছে। এই যুদ্ধাপরাধের বিচার নিয়েও রাজনীতির অভিযোগ আছে, যে যুদ্ধাপরাধের বিচারটাকে দীর্ঘায়িত করা, তারপরে যুদ্ধাপরাধের বিচারটাকে ঝুলিয়ে রাখা, যুদ্ধাপরাধের বিচারকে ওই যে শেষ করা না করার এইরকম একটা দোদুল্যমান অবস্থায় এইরকম একটা অবস্থা সৃষ্টি করে যে রাজনৈতিক ফায়দা লুটার এইরকম অভিযোগ আছে। তো এখন এটা নির্ভর করবে আমার রাজনীতিটা কিভাবে ইন্টারপ্রেট করা হয়। হ্যাঁ, প্রফেসর মনিরুজ্জামান মিয়া এই প্রসঙ্গে জানি কি বলতে চাইছিলেন, আপনি কিছু যোগ করবেন যে ভোটের রাজনীতিতে এর কোনো প্রভাব আছে কিনা এই যুদ্ধাপরাধের বিচার বা রায় প্রসঙ্গে? না, ভোটের রাজনীতিতে নিশ্চয়ই কিছু প্রভাব থাকবে, কিন্তু যে প্রশ্নটা আপনি করেছিলেন এতে যে বিএনপির পক্ষ থেকে কেন মন্তব্য দেওয়া হচ্ছে না, মন্তব্য দেওয়া আমার মনে হয় যে তারা বোধহয় ওটাই সেফ ভেবেছেন, যে পক্ষ একটা না নিয়ে বরং চুপচাপ থাকছে তারা, আর কি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছে না। এটাই আমার ধারণা, আর কি ধারণার বাইরে তো আর আমি বলতে পারবো না। যে যেমন ধরেন এই যে কাদের মোল্লারকে নিয়েই বহু প্রশ্ন উঠেছে এবং বহু রকম অভিযোগ উঠেছে, যে কারণ কাদের মোল্লার রায়ের প্রেক্ষিতেই কিন্তু গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়েছে এবং তখন একটা ব্যাপক গুজব সৃষ্টি হয়েছে, যে একটা আতাত হয়েছে। আমরা জানি না কতটুকু সত্য, কিন্তু তার প্রেক্ষিতে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হিসাবে কিন্তু গণজাগরণ মঞ্চের আবির্ভাব ঘটেছে। এবং যে গণজাগরণ মঞ্চটা যদি এইভাবে এই যে তারা যদি একটা স্বাধীন সত্তা হিসাবে, এবং তারা যদি অনেক অভিযোগ আছে যে তারা প্রভাবিত, এখন তারা হাইজ্যাক্ট, ওকে, তো এটা যদি না হইতো তাহলে ইতিহাস কিন্তু অন্যরকম হইতো, যে তাহলে এই মঞ্চটা কিন্তু সেই এস্টাবলিশমেন্ট বিরোধী কিন্তু একটা আন্দোলনে পরিণত হতে পারত। এবং পুরো যেইভাবে প্রথম দিকে যে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল এবং অনেকেই আশার আলো দেখেছিল, অনেকেই মনে করেছিল যে ধরেন আমাদের বয়সে এই যে মুক্তিযুদ্ধের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা জড়িত ছিলাম এবং আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি এক অর্থে, আমরা আমাদের প্রজন্ম, কিন্তু আমরা বাংলাদেশটাকে যেই রকম আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন করা হয়েছিল সেই রকম আমরা গড়ে তুলতে পারিনি, আমাদের অনেক ব্যর্থতা। তো আমার কাছে আশাবাদ জেগেছিল যে এর মাধ্যমে হয়তোবা যে আমরা যেটা করতে পারিনি, স্যার আমি যদি এটা এরকম ভাবে জানতে চাই যে এটা যে একটা সর্বজনীন প্ল্যাটফর্ম হলো না, বা যদি এটা হাইজ্যাক্ট হয়েও থাকে, যদি এটা হাইজ্যাক্ট হলো, এক্ষেত্রে আমরা কার দায়টা আমরা বেশি দিব, যারা হাইজ্যাক করলো তারা, নাকি যারা এটার মধ্যে অংশগ্রহণ করলোই না তারা? আমার তো মনে হয় যারা এটাকে নষ্ট করলো তারা, যারা হাইজ্যাক করলো তারা, এবং যারা অংশগ্রহণ করলো না তারা অংশগ্রহণ করলো না, কিন্তু তারা অংশগ্রহণ করলো না যখন দেখলো যেটা যেই দিকে যেইভাবে স্বতঃস্ফূর্ততা ছিল, তারা কয়নি, তারা করতো মেন্টালি প্রিপেয়ার। যে আমাকে বলতে আই ওয়াজ প্রিপেয়ার্ড মেন্টালি, যে এটা একটা ঘটছে কিছু। আমি যদি ফিজিক্সের নিয়ম ধরে আমি টাইম বলি, যে ধরা যাক 3 দিন
3 ঘন্টা বা 3 মিনিট এটা একটা নিরপেক্ষ সত্তা ছিল, তাহলে চতুর্থ মিনিটে গিয়ে এটা হাইজ্যাক্ট হলো। তাহলে আপনি চতুর্থ মিনিট পর্যন্ত কেন অপেক্ষা করলেন? না, অপেক্ষা করেছে কথাটা কিন্তু আবার ঠিক না, অপেক্ষা তো করেনি। না, আপনি তো প্রথম মিনিটে যান নাই, না প্রথম দ্বিতীয় মিনিটে যান নাই, তৃতীয় মিনিটে যান নাই, দ্বিতীয় 3 মিনিটে যায়নি, কথা কিন্তু সঠিক না, অনেকেই গেছে। আপনি বলছেন আপনি প্রিপারেশন, আমি যাইনি, আমার ভাই গেছে, আমার বোন গেছে, আমরা গেছি, আমরা গেছি, কিন্তু কথা হচ্ছে পার্টিকুলার কেউ যায়নি সেটাকে ধরে না যায়নি না, এটা তো বলে ভুল হবে। তারাই তো রিপ্রেজেন্ট করে না, আমাদের রিপ্রেজেন্ট করে মুক্তিযোদ্ধাকে। রাইট। এইরকম ঘটনাগুলি যদি ওই যে স্বতঃস্ফূর্তভাবে ঘটতো তাহলে কিন্তু ইতিহাস ভিন্নভাবে প্রবাহিত। আমার মনে হয় যে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন জনাব বদিউল আলম মজুমদার। এই ব্যাপারে আমরা বিচারপতি সৈয়দ আমিনুল ইসলাম এবং প্রফেসর মনিরুজ্জামান মিয়ার মতামত শুনবো, এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যোগ করেছেন চাষী নজরুল ইসলামও বটে। আমরা একটা বিরতি নিচ্ছি এবং ফিরছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে একটি প্রসঙ্গ তুলেছেন জনাব বদিউল আলম মজুমদার এবং জনাব চাষী নজরুল ইসলামও বলেছিলেন যে গণজাগরণ মঞ্চ তার সম্পর্কে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি। আমাদের একটু একজন দর্শক মনে করিয়ে দিয়েছেন যে গণজাগরণ মঞ্চ এবং কাদের মোল্লার ফাঁসি, তার রায়টায়, এবং কাদের মোল্লা আসলে ভি চিহ্ন দেখিয়েছিলেন যখন 5 ফেব্রুয়ারি রায় হয়, তারপর থেকে এটি ট্রিগার করে বলে অনেকে বলেছেন। প্রথম আলো অনলাইনেও আমরা এটি দেখতে পাচ্ছি যে 2 আঙ্গুলের একটি বিজয় চিহ্ন। আপনি যদি ওই প্রসঙ্গটা এবং ওই প্রেক্ষাপটটা, আমি মনে করি গণজাগরণ মঞ্চের এই যে প্রকাশ, আত্মপ্রকাশ বা বিস্ফোরণ, এটা স্বতঃস্ফূর্ত, এবং আমরা যারা মানে জীবন সায়ান্নে আসে মুক্তিযোদ্ধা, যাদের দেহে শক্তি নাই, মনে বল নাই, আমি ব্যক্তিগতভাবে আশান্বিত হয়েছি যে আমরা মুক্তিযুদ্ধের পরে যে ব্যর্থতার গ্লানি বয়ে যাচ্ছি, সেই ব্যর্থতার গ্লানি এই যুব সমাজ আজকের যারা, তারা সেটাকে ঘুচাবে, এতে আমি আশার আলো দেখছি। কিন্তু তাদের এই যে ব্যর্থতা, এই তাদের প্রাপ্তিটা তারা ধরে রাখতে পারলো না, আমি ব্যক্তিগতভাবে মনে করি 2টা কারণে। একটা হলো তাদের ইস্যুটা ছিল 1 পয়েন্ট ইস্যু, কিন্তু সেটাতে তারা স্টিক করতে পারলো না। আর তাদের ব্যর্থতার পেছনে আরেকটা কারণ হলো এই আন্দোলনটাকে এক নাগারে দীর্ঘায়িত করা। তাদের একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে 5-7 দিন পরে এইটাকে একটা ইতি টানা উচিত ছিল। ফ্রম টাইম টু টাইম তাদের এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল। না যাওয়ার ফলে তারা যখন দেখলো আমরা যা বলি তাই হচ্ছে, ওই বঙ্গবন্ধুর ওই 7ই মার্চের এর ফলে তখন তারা খেয়ে হারিয়ে ফেললো। ফলে আমাদের যে অর্জনটা ছিল, সেই অর্জনটাকে এক পর্যায়ে দেখা গেল সরকারের বিরুদ্ধে গেল, আরেক পর্যায়ে দেখা গেল সরকারের পক্ষে যাচ্ছে। আমার আপনি অনুভূতি নিয়ে বলতে আমার একটা আপনার সাথে যোগ করতে চাই যে আমার মনে হয় যে সেই আন্দোলনটা সর্বজনীন বা ইনক্লুসিভ না হয়ে কিন্তু এক্সক্লুসিভ হওয়ার দিকে বেশি চেষ্টাটা ছিল, কিছু কিছু লোককে বাদ দেওয়া, বর্জন করা, যেটা দরকার ছিল না। আপনার কি এরকম মনে হয়? আমি মনে করি দরকার ছিল। তারা বলছে হ্যাঁ যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এটা ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিস্ফোরণ। সুতরাং যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, তাদের সেখানে যাওয়ার কোনো অবকাশ ছিল না, আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। এখানে কোনো আপোষের কোনো না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির আপোষের কথা বলা হচ্ছে না, কিন্তু যারা আসলে মাঝামাঝি ছিল তাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটু বর্জন। মাঝামাঝি কে? সুবিধাবাদী যিনি। সুতরাং সুবিধাবাদীর কত ছাড় দেওয়া উচিত না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমার অবস্থান সুস্পষ্ট। আমি প্রফেসর মনিরুজ্জামান মিয়ার কাছে এই বিষয়ে জানতে চাইবো যে ওই আন্দোলনটির এবং তার বিষয়ে আপনার মূল্যায়ন সম্পর্কে। মূল্যায়ন আমি ঠিক বলবো না, তবে আমার মনে হয় একটা কথা অবশ্য কেউই বললেন না আপনারা এখন পর্যন্ত ওই বিষয়, এই গণজাগরণ মঞ্চ সম্পর্কে, সেটা হলো এটা কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকে এটা করা হয়েছিল, এটা পত্রিকাতে এসেছিল তো আর কি, একটা অত্যন্ত নামকরা পত্রিকা, আমার এখন ঠিক খেয়াল হচ্ছে না কোনটা, ভারতীয় পত্রিকায়, এবং দুজনের নাম বললেন। আমি এটা খেয়ে ধরছি, আমি যেটাকে বললাম আপনাকে, যেটা আওয়ামী লীগ, ডান বাই আওয়ামী লীগ কেন বলছিলাম, জি ভারতীয় যে পত্রিকাটির কথা বলছেন সেটি কি বলেছিল যে গণজাগরণ মঞ্চ ভারতীয়? হ্যাঁ, এবং ওই পেছনের দুজন লোক ছিল, ওই যে মেনন বলে যে ওই যে ওদের ইন্ডিয়ান আর ওই তাদের ওই, আমার মনে হয় যে গণজাগরণ মঞ্চের যে গঠন বা যে প্রাথমিক, তার সাথে অবশ্য সত্যতা পাওয়া যায় না, কারণ তাদের অনেককে আমি কারণ তারা আমাদেরই ছেলে ছিল এখানকার আর কি,
এটা ঠিক, কিন্তু ওই তার দু একদিনের মধ্যেই কিন্তু পত্রিকাতে এটা এসেছিল, এক ভারতীয় পত্রিকা। আমার মনে হয় পত্রিকায় হয়তো এসেছে, কিন্তু আমার মনে আছে ওই আগের সন্ধ্যাটা, যেই দিন রায় হলো তার আগের সন্ধ্যাটা গুজব, চারদিকে গুজব, এবং প্রত্যেকেই বলছে যে একটা আতাত হয়েছে, একটা সমঝোতা হয়েছে, এই সমঝোতার আমরা দেখব, এই যে প্রতিফলন দেখব পরের দিন রায়। এবং রায়ে যখন ঘোষণা করা হলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না, তখন আমার ব্যক্তিগতভাবে, ধরেন আমি ওই যে ব্যক্তিগত অনুভূতি, আমিও প্রতিবাদী হয়েছিলাম, এবং আপনার কাছেও মনে হয়েছে, আমার কাছেও মনে হয়েছিল যে এটা সঠিক হয়নি, এবং আমারও প্রতিবাদ করতে ইচ্ছে হয়েছিল। আমার মনে হয় বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধের সপক্ষে সবাই মনে করেছে যে দেয়ার ওয়াজ আমি মনে করি এটা স্বতঃস্ফূর্ত ছিল, এই রায়টা আমি মনে করি এটা স্বতঃস্ফূর্ত ছিল, আমাদের সবাই মনে হয়। হ্যাঁ, আমার মনে হয় এটা যে যাদের কাছে গ্রহণযোগ্য ছিল না, যে একদল ছেলে মেয়ে তারা ওখানে গিয়ে শুরু করেছে এবং অন্যরা এর সাথে অংশগ্রহণ করেছে, অন্যরা এসে এর সাথে যুক্ত হয়েছে, এবং এটা ব্যাপক ওই যে মানুষের মনে ধাক্কা লেগেছে, মানুষের অনুভূতিতে বিরাটভাবে ধাক্কা দিয়েছিল। জনাব তাসির নজরুল ইসলাম, যদি আগামীতে ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, তাহলে এই যুদ্ধ অপরাধীদের বিচারটা বা মানবতা বিরোধী অপরাধীদের বিচারটা আপনি আসলে কেমন দেখতে চাইবেন? যারা ক্ষমতা, খুব স্পষ্ট, আমি যে এটা নিয়ে হয়তো অনেক তর্ক বিতর্ক করছে, অনেক কথা বলছি আমরা, আইন তো আপনার গতিতে চলে, এর কোনো অল্টারনেট নাই, চলবেই। এখন যদি চলে না, কিন্তু আমি বলছি, আমি বিশ্বাস করি যে চলবে, হয়তো ঠিক আছে, কিন্তু আমাদের বিশ্বাস একটা জায়গা আছে, ধাক্কা দিতে হয় অথবা ধরে রাখা হয়, সেটা আমাদের স্বভাবই এটা। কিন্তু আমার বিশ্বাস যে সরকার পরিবর্তন হয়, তাহলে এই যে বিচার যে প্রক্রিয়া, এটা কিন্তু চলবে, এটা আমি বিশ্বাস করি সেখানে। কারণ আমি যতটুকু শুনি তাতে মনে হয় যে হ্যাঁ, বিচার চলবে, কারণ এটাকে যে অপরাধী তো কখনো মানে ক্ষমা পেতে পারে না। মানে এই ক্ষেত্রে একটি কথা অবশ্য কেউ বলে থাকেন যে বঙ্গবন্ধু হত্যার যে বিচার, সেটি 5 বছর অ্যাপিলেট ডিভিশনে হতে পারেনি, দুজন অ্যাডহক ভিত্তিতে অ্যাপিলেট ডিভিশনের বিচারক নিয়োগকে কেন্দ্র করে 5 বছর, কিন্তু এটি একদম স্টপ হয়েছিল। সেক্ষেত্রে এই শঙ্কা বা আশঙ্কাটা আসে, বা রাজনীতির সেটা না, পয়েন্টটা সেখানেও না। আমাদের এই ফৌজদারি মামলার সবচেয়ে বড় দুর্বলতা যেটা হলো, গভর্নমেন্ট ইজ দি প্রসিকিউটর। যেমন এখানেও যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইজ এ প্রসিকিউশন টিম, দে আর অ্যাপয়েন্টেড বাই দি গভর্নমেন্ট, প্রসিকিউটর অ্যান্ড ইনভেস্টিগেটর। এখন তারা সম্পূর্ণভাবে সরকারের, এটা তো পৃথিবীর অন্যান্য দেশে, সব দেশে, এভরিওয়্যার, ইংল্যান্ডেও তো তাই, পৃথিবীর সব জায়গায়, জি, স্টেট ভার্সেস, সব জায়গায় স্টেট মানে জি করে, কুইন ভার্সেস ভাইসরয় ভার্সেস। অন্যান্য জায়গায় তারা যে স্বতন্ত্রভাবে, ইংল্যান্ডে একটা কনস্টেবলকে কেউ প্রভাবান্বিত করতে পারে না, সিস্টেমটা, প্রতিষ্ঠানটা এমন ভাবে গড়ে উঠছে। জি, সেখানে কিন্তু পুলিশ কিন্তু স্বায়ত্তশাসিত, এক একটা পুলিশ এক একটা কাউন্টির আন্ডারে, নট আন্ডার দি গভর্নমেন্ট। লন্ডনের পুলিশ কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান না, এটা কাউন্টি লোকাল গভর্নমেন্টের আন্ডারে। তো এখন হলো আমাদের এখানে, এখন প্রসিকিউশনটা হলো গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড, গভর্নমেন্ট চায়। এখন তারা যে সাক্ষী সাবুত উপস্থিত করবে, সেটা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। আপনি দেখবেন, হ্যাঁ, যদি পট পরিবর্তন হয়, বিএনপি মহাজোট, 18 দলের মহাজোট আসে, ট্রায়াল হবে, সবাই খালাস পাবে। কারণ এমনভাবে সাক্ষী সাবুত আনা হবে, এমনভাবে সাক্ষী দেওয়া হবে যাতে অপরাধটা প্রমাণিত হবে না। তারা একটা আদালতের সিল নিয়ে দেখা যাবে যে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত। এই রাজনীতির প্রসঙ্গেই তো আসে, যেহেতু তারা আসলে এটা এরকম খালাস হয়ে যাবে, এরা থাকলে আবার এটা এরকমই রায় হবে, তাহলে কি এটা খুব মানে অবভিয়াস হয়ে যায়? অবভিয়াস না, তার মানে হলো সত্যটা ধামাচাপা দেওয়া হয়, আর এই জায়গায় সত্যটা প্রকাশ করা হয়। আমি বলছি বিএনপি আসলে ট্রুথ উইল বি সাপ্রেসড, এভিডেন্স উইল বি সাপ্রেসড। আমরা দেখেছি এই বিগত জোট সরকারের আমলে বহু তথ্যপাত্র ধ্বংস করা হয়েছে। আপনি শুধু বিএনপির আমলটা কেন দেখছেন? আমি একটু বিনয়ের সঙ্গে বলতে চাই যে আওয়ামী লীগের আমলেও কি এরকম অনেক ঘটনা ঘটে নাই, যেটা ঘটেছে, এখনো ঘটছে। শুধু আমি বলি যে এই যে ট্রায়ালটা বিলম্বিত হলো, তার পেছনেও, কারণ আপনি দেখবেন প্রশাসনের স্তরে স্তরে বিএনপি জামাতের লোক আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। চিফ কোঅর্ডিনেটর অফ দি ইনভেস্টিগেশন। স্যার, আমি প্রশ্নটি না করে পারছি না, যে আপনি বলছিলেন যে গণজাগরণ মঞ্চটি হয়েছিল, যেটা আপনাকে আশা জাগিয়েছিল, জনাব বদিউল্লাহ মজুমদারকে আশা জাগিয়েছিল, যে গণজাগরণটি হয়েছিল যে সরকারের একটি আতাতের বিরুদ্ধে, তাহলে যে সরকার আতাত করতে পারে
বলে আমরা ধারণা করেছিলাম, যেটা দিয়ে আমাদের আশা জেগেছিল। তাহলে আপনি শুধু প্রশাসনের মধ্যে বিএনপি জামাত এরা কি মানে এইটা কেন বলছেন? এই সরকারটা কারা? এই সরকারের দুর্বলতার কথা আমি বলছি যে এই যে চিফ প্রসিকিউশন টিম হলো, সেখানে দেখা গেছিল চিফ কোঅর্ডিনেটর ওয়াজ এ জামাত ম্যান and it took 9 months to remove him. আমার তো মনে হয় এটা রাজনৈতিক সিদ্ধান্ত, যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা এটাকে ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলে দেব, না ধরে রাখবো, নাকি আমরা অন্যদিকে এটাকে চালিয়ে নেব, আমরা সাইড হতে নেব, না সামনের দিকে নেব, না পেছনের দিকে নেব। তো এটা এই যে আমরা আমাদের সবগুলো বিচারের ব্যাপারে আমরা বঙ্গবন্ধু বিচারের রায়, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার, তারপরে এই যে 21শে অগাস্টের মামলার বিচার, তারপরে আমাদের সেই জেলখানার যে 4 নেতার হত্যাকাণ্ড, তো এগুলো সবগুলো তো ওই যে রাজনীতির শিকার, অপরাজনীতি, রাজনীতি না তো, এটা অপরাজনীতির শিকার। এবং যে এটাই আমাদের দেশে আইনের শাসন নেই, এবং আমাদের বিচার বিভাগ এবং আমাদের ওই যে প্রসিকিউটর যেই যেই সংস্থাগুলো, যেই প্রতিষ্ঠানগুলো, এগুলো কাজ করছে না প্রভাবমুক্ত ভাবে, এগুলি স্বাধীনভাবে কাজ করে স্বাধীনভাবে। আমাদের এই পর্যায়ে আরেকটি বিরতি নিতে হচ্ছে। বিরতির এসে আমরা শেষ পর্যায়ে আসলে জানতে চাইবো যে এই মুহূর্তে আপনি কোন জিনিসটি করা সবচেয়ে বেশি জরুরি মনে করছেন আপনারা 4 জন। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে আমাদের দর্শকরা যে মানে বার্তা পাঠাচ্ছেন, সেই বার্তার মধ্যে বোঝা যাচ্ছে জনমনে অনেক শঙ্কা, উদ্বেগ এবং অনেক ধরনের অবিশ্বাস, বিশ্বাস, ক্ষোভ, বেদনা, নানা ধরনের কিছু আছে। এই মুহূর্তে একটি মোটামুটি ভাবে একটি সর্বজনীন সাম্য বা শান্তি প্রতিষ্ঠায় কি করা উচিত বলে আপনাদের? আমি তো মনে করি আমাদের সামনে একটা নির্বাচন, এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার এবং গ্রহণযোগ্য হওয়া দরকার। তো এটা নিশ্চিত করা আমাদের দরকার। এটা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা আরও ওই যে সংঘাতের দিকে এগিয়ে যাব এবং একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাব। তো আমি মনে করি একটা আমাদের এমন একটা ব্যবস্থা করা, নির্বাচনকালীন সরকারটা এমন হওয়া উচিত যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয় এবং সবার অংশগ্রহণ নিশ্চিত হয়। এবং একই সাথে আমার মনে হয় যে এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন, এটাও কিন্তু সুষ্ঠু নির্বাচনের পথে, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা। তো আমি মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে সমঝোতায় পৌঁছা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে আমার আকাঙ্ক্ষা হলো শুধু একটা নির্বাচন নয়, নির্বাচন হইতে হবে, সুষ্ঠু হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, সবার অংশগ্রহণ হইতে হবে। কিন্তু তারপরে কি, আমি মনে করি আজকে আমাদের এই যে বৃহত্তর পরিসরে আমাদের একটা সংলাপ হওয়া দরকার। এই সংলাপ থেকে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হওয়া দরকার। এই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের একটা জাতীয় সনদ প্রণীত হওয়া দরকার এবং সবাই মিলে স্বাক্ষর করে যে এর অংশ হইতে হবে, এই ঐক্যমতের অংশ হইতে হবে নির্বাচনকালীন সরকার। নির্বাচনের সময় যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেটা, এবং নির্বাচন পরবর্তীকালে যেই ক্ষমতায় যাবে সে তার কি করণীয়, যাতে আমরা স্থায়ীভাবে, টেকসইভাবে সমাধান করতে পারি। ইসলাম, আমি বলবো যে সব সমস্যার সমাধান হবে, হতে পারে, এই মুহূর্তে হতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করেন। আচ্ছা, আজকে আমার মেজর ভাই বললেন, ঐক্যের কথা বললেন, নিরপেক্ষ সরকার নির্বাচনের কথা বলবেন, এই দীর্ঘ 6-7 মাস যাবত কন্টিনিউয়াসলি শুনে আসছে এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা একজনই পারেন, তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি মনে করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সাংঘাতিক, আমি মনে করি দায়িত্ব তার হওয়া উচিত, রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, এবং একটি সমস্যার সমাধান করার দায়িত্ব তারই কিন্তু, এবং তিনি চাইলে এটি করতে। কিন্তু নির্বাচন তো সমস্যার সমাধান নয়, নির্বাচন পরবর্তী অনেকগুলি ব্যাপার, সেটা অবশ্য বদিউল আলম, ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন। আমি একটু প্রফেসর মনিরুজ্জামান মিয়ার কাছে জানতে চাইব যে আপনি কি করা উচিত? আমি ডক্টর মজুমদারের সাথে একমত, এবং উনি যে কথা বললেন সেটাও আমি মনে করি যে হওয়া উচিত। আপনাদের 3 জনের সাথে আমি দ্বিমত পোষণ করি। তার কারণ আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না, কারণ আমাদের রাজনৈতিক দলগুলির চরিত্র যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এই বৃহত্তর দলগুলি পুঁজিবাদী স্বার্থকে চিরস্থায়ী করার জন্যে, শোষণকে চিরস্থায়ী করার জন্যে, নিষ্পেষিত মানুষকে আরও নিষ্পেষিত করার জন্যে, দরিদ্রকে দরিদ্রতর করার জন্যে, ধনীকে ধনী করার জন্যে তারা রাজনীতি করছেন। তাদের মধ্যে দেশপ্রেম নাই, তারা মানুষকে ভালোবাসেন না,
তারা নিজের আখের গোছাবার জন্য রাজনীতি করে, তারা ধনীদেরকে ধনী করার জন্য রাজনীতি করে। আমার মনে হয় সুতরাং সেই আদর্শ থেকে তারা যতক্ষণ পর্যন্ত সরে না আসে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যতক্ষণ পর্যন্ত রাজনীতি না করবে, ছোট করে বলতে আমরা প্রত্যাশা করতে পারি না। এই মুহূর্তে কি করলে স্যার একটু পরিবর্তন হবে? এই মুহূর্তে হবে ওই যে তোমাকে বলিবে যে গোকুলে বাড়িতেছে, এখন এই যে নিষ্পেষিত নিরূপিত, ওই যে লাস্কি বলেছেন ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ডেমোক্রেসি। এখন নিষ্পেষিত যারা বৃহত্তর সমাজের অংশ, নিষ্পেষিত জনগণ একত্রিত হতে হবে, সংগঠিত হতে হবে। তাদের সংগঠন যতদিন পর্যন্ত গড়ে উঠবে না, ততদিন পর্যন্ত এই শোষণের স্টিম রুট আমাদের দেশে চলতেই থাকবে। আমার মনে বিচারপতি সৈয়দ আমরুল ইসলাম খুব সুন্দরভাবে নিজের কথা বলেছেন। আজকের অনুষ্ঠানে আসার জন্য বিচারপতি সৈয়দ আমরুল ইসলাম, প্রফেসর ইমরুজ্জামান মিয়া, জনাব চাষির ইসলাম, ডক্টর বদির আলম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।